গর্ভাবস্থা আস্তে না আস্তে কিন্তু শরীরের মধ্যে বিভিন্ন রকম পরিবর্তন দেখা শুরু হয়ে যায়। আর এই পরিবর্তন দেখে রীতিমতো প্রেগনেন্সি দিদি বা বোনেরা যারা আছে তারা কিন্তু রীতিমতো টেনশনে পড়ে যায়। আর সাধারণত তোমরা তো জানোই যে এই টেনশন বা কোনো রকম স্ট্রেস নেওয়া বিশেষত প্রেগনেন্সিতে একদমই বারণ, কারণ বাচ্চাকে সুস্থ রাখতে হলে নিজেকে একদম ফ্রিলিভাবে রাখতে হবে। তো এই পরিবর্তনগুলো দেখে কিন্তু যে কোনো প্রেগনেন্সি মাদার কিন্তু একটা স্বাভাবিকভাবে টেনশন আসারই কারণ। তো বিশেষত আজকে ভিডিও মূল বিষয় আলোচনা হলো যে পরিবর্তনগুলোর মধ্যে ব্রেস্টে যে পরিবর্তন দেখা যায়, সাধারণত ব্রেস্টে কি কি পরিবর্তন দেখা যায় এবং কোনগুলো স্বাভাবিক এবং কোনগুলো অস্বাভাবিক। তো আজকে ভিডিও মূল বিষয়, চলো ভিডিওটা শুরু করা যাক। তার আগে বলি, আমার চ্যানেলে যে সকল বন্ধুরা নতুন ভিজিট করেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক অ্যান্ড কমেন্ট করে দিও এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো চলো ভিডিওর মূল বিষয়ে যাওয়া যাক। ধরনের প্রথম মাসে কিন্তু এইরকম পরিবর্তন যেগুলো কিন্তু দেখে কিন্তু রীতিমতো আটকে যাওয়ার মতো, যে অনেকেই দিদি বা বোনেরা আছে যারা কিন্তু অন্যের কাছে শেয়ার করতে একটু লজ্জা পায়। বিশেষত এই স্তনের ক্ষেত্রে পরিবর্তনগুলো যেগুলো কিন্তু নিজেরা টেনশন ফিল করে বা টেনশনে পড়ে যায় যে এই পরিবর্তনগুলো স্বাভাবিক বা এগুলো দেখা যাচ্ছে এগুলো স্বাভাবিক না এগুলো অস্বাভাবিক। সাধারণত অনেকেই আছে যারা কিন্তু ডাক্তারের কাছে বলতে ভয় পায়। জানাবো যে এই স্তনের ক্ষেত্রে প্রেগনেন্সিতে মূলত কি পরিবর্তন, কোন কোন পরিবর্তনগুলো স্বাভাবিক এবং কোন কোন পরিবর্তনগুলো অস্বাভাবিক, যেগুলো কিন্তু অবশ্যই জানানো উচিত। তো চলো প্রথমেই বলে দিই, প্রথম যে কারণটি হলো সেটা হলো প্রেগনেন্সি আসা মাত্রই কিন্তু স্তন থেকে মিল্ক পড়তে থাকে। এটা কেন পড়ে আর কোন মিল্কটা অস্বাভাবিক আর কোন মিল্কটা স্বাভাবিক। প্রেগনেন্সি আসা মাত্রই কিন্তু বিভিন্ন রকম হরমোনের ক্ষরণ হতে শুরু হয়ে যায়, বিশেষত যাতে বেবি যাতে ডেলিভারি হয় বা বাচ্চা যাতে ডেলিভারি হয়ে যাওয়ার পরে যাতে সুস্থ সবলভাবে মিল্ক খেতে পারে বা সুস্থ সবলভাবে থাকতে পারে, তার জন্য কিন্তু প্রচেষ্টা শুরু হয়ে যায়। তো প্রেগনেন্সির প্রথম দিকেই কিন্তু বিশেষত স্তনের ক্ষেত্রে যেটা হয় সেটা হলো যে মিল্ক অ্যাড হতে শুরু করে দেয়। এই প্রজেস্টেরন হরমোন ক্ষরিত হয় বলে আস্তে আস্তে করে কিন্তু মিল্ক অ্যাড হওয়া শুরু হয়ে যায় বিশেষত স্তনের মধ্যে। তো যেহেতু স্তনের মধ্যে এই মিল্ক অ্যাড হতে শুরু করে তখন কিন্তু বিভিন্ন ধরনের পরিবর্তন দেখা যায়। যেগুলো পরিবর্তনগুলো হলো সাধারণত প্রথম দিকে যেটা হবে সেটা হলো যে মিল্ক পড়তে শুরু করে। বিশেষত প্রেগনেন্সি 5 মাস থেকে 7 মাসে কিন্তু এই পরিবর্তনটি দেখা যায় যে মিল্ক হালকা হালকা করে পড়তে থাকে। তো কোন মিল্কটা স্বাভাবিক? সাধারণত যদি হোয়াইট বা ইয়েলোইশ টাইপের মিল্ক বা কোনো রকম পাতলা ক্ষরণ যদি হয় বা ডিসচার্জ বের হয় তাহলে কিন্তু এগুলো কিন্তু স্বাভাবিক। আর যদি গ্রিন কালারে কোনো রকম ডিসচার্জ বা কোনো রকম মিল্ক বেরোয় তাহলে কিন্তু এটা কিন্তু অস্বাভাবিক। অবশ্যই এটা ডাক্তারের সাথে কনসার্ন করে নিতে হবে, কারণ গ্রিন কালারের ডিসচার্জ বা কোনো রকম মিল্ক পড়া এটা কিন্তু সাধারণত ইন্ডিকেট করে এটা কোনো রকম জীবাণু বা ব্যাকটেরিয়া গ্রোথ করেছে বা কোনো রকম ইনফেকশন হয়েছে স্তনের মধ্যে। তারপরে যে লক্ষণটি হলো সেটা হলো স্তনের মধ্যে রীতিমতো একটা চুলকানি এবং স্ট্রেচ মার্ক দেখতে পাওয়া। ঠিক কেন হয় এটা? দেখো, প্রেগনেন্সিতে যেহেতু প্রচুর পরিমাণে মিল্ক অ্যাড হতে শুরু করে দেয় তখন কিন্তু বিভিন্ন রকম শিরা ধমনের কিন্তু এগুলো কিন্তু রক্ত চলাচল বৃদ্ধি পেয়ে থাকে। তো এইরকম বিভিন্ন রকম ক্রিয়া বিক্রিয়ার জন্য কিন্তু স্তনের মধ্যে রীতিমতো এক ধরনের চুলকানি শুরু হয়। আর যেহেতু মিল্ক অ্যাড হতে শুরু করে তখন কিন্তু স্তন কিন্তু এই প্রেগনেন্সিতে মূলত প্রেগনেন্সির প্রথম দিক থেকে আস্তে আস্তে করে স্তন কিন্তু আস্তে আস্তে করে টাইট হতে শুরু করে এবং আকারে বড় হতে শুরু করে। এই আকারে বড় দেখে কিন্তু অনেকেই ভয় পেয়ে যায় যে আস্তে আস্তে অনেকটাই বড় হয়ে যাচ্ছে। সাধারণত এটা হয় যে মিল্ক অ্যাড হতে শুরু করে, তার জন্য কিন্তু এটা পরিবর্তনটি দেখা যায়। আর যেহেতু স্তনের আকার বড় হয় সেজন্য কিন্তু চামড়াগুলো স্ট্রেচ খাচ্ছে, চামড়াগুলো আস্তে আস্তে করে প্রসারিত হচ্ছে। এই প্রসারণের জন্য কিন্তু একটা স্ট্রেচ মার্ক দেখা দিতে পারে, চামড়াগুলো ফেটে ফেটে যেতে পারে। এটার জন্য যেটা করণীয় সেটা হলো হালকা পরিমাণে ময়েশ্চারাইজার চারদিকে লাগিয়ে দিতে হবে যাতে এই স্ট্রেচ মার্কটা একটু হলেও কম হয়। আর তারপরে যেটা হয় হালকা পরিমাণে খুজলি বা একটু চুলকানি টাইপের হয়। এটা সাধারণত হয় যে স্ট্রেচগুলো হচ্ছে চামড়াটা যেহেতু প্রসারিত হচ্ছে এটার কারণে কিন্তু বিভিন্ন রকমের খুজলি হয় এবং প্রচুর পরিমাণে রক্ত চলাচলের জন্য কিন্তু এই খুজলিটা সাধারণত দেখা দিতে পারে। তারপর নিপলের পরিবর্তন। নিপলের কী কী পরিবর্তন? নিপল সেন্সিটিভ হয়ে পড়ে। সাধারণত প্রেগনেন্সি আসা মাত্রই কিন্তু নিপল প্রচুর পরিমাণে সেন্সিটিভ হয়ে পড়ে। সাধারণত কোনো কাপড়ের সঙ্গে যদি হালকা টাচ হয় তাহলেও কিন্তু প্রচুর পরিমাণে ব্যথা অনুভূত হয় এবং কি অল্প যদি প্রেস করে দেওয়া হয় তাহলে কিন্তু ব্যথা অনুভূত হয়। বিশেষত নিপলের চারপাশে কিন্তু এক ধরনের কালো ছপ দেখতে পাওয়া যায়। প্রেগনেন্সি যতটা কাছিয়ে আসবে ডেলিভারি ততটা কিন্তু এই কালো যে ব্রাউন কালারের যে দাগটি দেখা যায় যেটা হালকা পরিমাণে প্রেগনেন্সি আগে কিন্তু হালকা পরিমাণে ছিল, সেটা প্রেগনেন্সি যতটা দিন ডেলিভারির দিন কাছিয়ে আসছে
ততটা কিন্তু হালকা হালকা ডার্ক পরিমাণে হয়ে যাচ্ছে। তো এই ডার্ক পরিমাণ কিন্তু ডার্ক কালারে রিং সব এবং আকারে বড় হতে শুরু করছে। যেহেতু মিল্ক তৈরি হচ্ছে এবং বেবি যাতে সেফলিভাবে মিল্ক পান করতে পারে সেই জন্য কিন্তু ওই রাউন্ডটা আস্তে আস্তে করে ডার্ক ব্রাউন টাইপের হতে শুরু করে এবং নিপল কিন্তু আস্তে আস্তে বাড়তে শুরু করে। এই নিপল বাড়ার জন্য কিন্তু সেন্সিটিভ ওই জন্য হয়ে যায়। তারপরে যে পরিবর্তনটি সেটা হলো ব্রেস্টের মধ্যে বিভিন্ন রকম সবুজ কালারের লাইন দেখতে পাওয়া। তো এই সবুজ কালারের লাইন কেন দেখতে পাওয়া যায়? বিশেষত এটা দেখতে পাওয়া যায় প্রেগনেন্সির 7 থেকে 8 নম্বর মাসে, কারো কারো ক্ষেত্রে 6 নম্বর মাসেও দেখতে পাওয়া যায় এই সবুজ কালারের লাইন দেখতে পাওয়া। এটা বিশেষত হয় যেহেতু স্তনের মধ্যে প্রচুর পরিমাণে, তোমাদের বলেছি, প্রচুর পরিমাণে ব্লাড সঞ্চালন শুরু হয়ে যায়। যেহেতু মিল্ক অ্যাড হচ্ছে, এই রক্ত সঞ্চালনের জন্য কিন্তু যে শিরা যে ধমনীগুলো আছে সেগুলো কিন্তু রীতিমতো জেগে ওঠে বা বোঝা যায়। যেহেতু ব্রেস্টটা প্রসারিত হয়েছে সেজন্য কিন্তু আস্তে আস্তে করে এই লাইনগুলো, শিরা ধমনীগুলো দেখতে পাওয়া যায়। তো এটা কোনো ভয়ের কারণে, এটা নর্মালি, এটা ডেলিভারি হয়ে যাওয়ার পরে কিন্তু এটা আবার ঠিক হয়ে যায়। তারপরে যে পরিবর্তন দেখা যায় সেটা হলো ব্রেস্ট কিন্তু আকারে বড় হচ্ছে এবং হেভিনেস, একটা ভারী অনুভূত হচ্ছে এবং নিচের দিকে ঝুলে যাচ্ছে। এটা কি কোনো ক্ষতি হতে পারে? তো তোমাদের প্রথমেই বলে দিই যে যেহেতু মিল্ক অ্যাড হচ্ছে তার জন্য কিন্তু ব্রেস্ট আকারে বড় হবে। মিল্ক অ্যাড হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এক ধরনের ব্যথা অনুভূত হয় এবং তাছাড়াও কিন্তু মিল্ক, যেহেতু প্রচুর পরিমাণে মিল্ক অ্যাড হচ্ছে সেজন্য কিন্তু একটা হ্যাভিনেস ফিল হয় বা ভারী অনুভূত হয়। এই ভারীর জন্য কি হয়, নিচের দিকে হালকা করে ঝুলতে শুরু করে। তো এটার জন্য কি করণীয়? এটার জন্য একটাই করণীয়, সেটা হলো যে অনেকেই মনে করে যে বিশেষত প্রেগনেন্সিতেও কোনো রকম ব্রা বা কোনো রকম টেপ পরা একদমই বারণ না। বিশেষত আমি বলবো, বা অনেকেই ডক্টর বা অনেকেই কনসার্ন ডক্টরের অ্যাডভাইস অনুযায়ী, যেটা বিশেষত আমার প্রেগনেন্সিতে আমি ডক্টরের সাথে শেয়ার করেছিলাম এবং আমাকে একটাই সাজেশন করেছিলেন, সেটা হলো যে প্রেগনেন্সিতে বিশেষত স্তনের আকার আস্তে আস্তে বড় হচ্ছে এবং হেভিনেস ফিল হচ্ছে এবং আস্তে আস্তে ভারী হচ্ছে, সেটার জন্য কিন্তু নিচের দিকে ঝুলার সম্ভাবনাটা বেশি থাকে, যেটা কিন্তু প্রেগনেন্সি ডেলিভারি হয়ে যাওয়ার পরেও, বেবি ডেলিভারি হয়ে যাওয়ার পরে কিন্তু এই ব্রেস্ট কিন্তু আকারে নিচের দিকে বেশি ঝুলে থাকে এবং উপরের দিকে কম থাকে। তো এটার জন্য একটাই কোনো, যাতে বেশি নিচের দিকে না ঝুলে থাকে তার জন্য কিন্তু কীভাবে হালকা কমফর্টেবলি একটা ব্রা করতে হবে, যেটা কিন্তু অল্প হলেও স্তনটাকে আটকে রাখে এবং নিচের দিকে ঝুলানো একটু হলেও কম করে। তো এটা অবশ্যই লক্ষ্য করো এবং এটা অবশ্যই করো। প্রেগনেন্সির সময় যারা কিন্তু ব্রা পরে না বা কোনো রকম টেপ পরে না, তাদের ক্ষেত্রে কিন্তু স্তনের বেশি ঝুলে যাওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকে। তো এই কয়েকটা ছিল। তাছাড়া কিন্তু স্তনের চারপাশে কিন্তু এই স্তনের মাসেলগুলো, যেগুলো কিন্তু বৃদ্ধি পেয়ে যায় এবং অনেকে এইগুলো দেখে ভয় পেয়ে যায় সাধারণত প্রেগনেন্সিতে। তো এগুলো হলো ব্রেস্টের মাসেল। যেহেতু প্রচুর পরিমাণে মিল্ক অ্যাড হচ্ছে এবং মাসেলের ব্রেস্ট কিন্তু আকারে বড় নিচ্ছে সাধারণভাবে, তো এই ব্রেস্টের জায়গা না পেয়ে কিন্তু আস্তে আস্তে করে এগুলো তো বৃদ্ধি হতে শুরু করছে, এগুলো তো বেরিয়ে আসছে। তো এটা নর্মালি প্রেগনেন্সি ডেলিভারি হয়ে যাওয়ার পরে কিন্তু এগুলো আবার ঠিক হয়ে যায়। তো এগুলো ছিল কয়েকটি স্বাভাবিক এবং কয়েকটি অস্বাভাবিক কিছু লক্ষণ, যেটা স্তনের ক্ষেত্রে বিশেষত দেখা যায়। আশা করি ভিডিওটা খুব ভালোভাবে বোঝাতে পেরেছি এবং আপনাদের হেল্পফুল হয়েছে। তো ভিডিও রিলেটেড যদি কোনো রকম কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তাছাড়া প্রেগনেন্সি রিলেটেড আমার চ্যানেলে অনেক রকম ভিডিও শেয়ার করা আছে, আপনারা ভিজিট করতে পারেন। তো চলুন, আজকের জন্য টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না, যাতে যে কোনো ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়।